ফেসবুক বা ইনস্টাগ্রামে অনেকেই নিজের পরিচয় লুকাতে অন্য নাম ব্যবহার করে। এটা কিন্তু শুধু আজকে বলে না, অনেক যুগ আগে থেকেই সাহিত্যিকরা নিজের পরিচয়ের বদলে অনেক ছদ্মনাম ব্যবহার করতেন। আজকে আমরা এই ভিডিওতে সাহিত্যিকদের ছদ্মনাম নিয়ে আলোচনা করব, যেটা খুবই ইম্পর্টেন্ট। তোমরা যে গভর্নমেন্ট এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ, সেখানে সেটা ডব্লিউবিসিএস হোক, স্টাফ সিলেকশন কমিশনই হোক, কিংবা রেলের গ্রুপ ডি বা এনটিপিসির এক্সাম হোক, সবকটি এক্সামের জন্যই এই টপিকটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তাহলে চলো শুরু করা যাক টপিকটা। দেখো, প্রথম কোশ্চেনে কি বলা আছে? প্রথম কোশ্চেনে বলা আছে রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম কি? মানে রবীন্দ্রনাথ ঠাকুর নিজের পরিচয়ের বদলে কোন ছদ্মনাম ব্যবহার করতেন? চারটে অপশন রয়েছে: ভানু সিংহ ঠাকুর, অনিলা দেবী, কমলাকান্ত এবং বীরবল। রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম হবে হলো ভানু সিংহ ঠাকুর। তিনি 7ই মে 1861 সালে, মানে 25শে বৈশাখ 1268 বঙ্গাব্দতে কলকাতায় জন্মগ্রহণ করেন এবং 7ই আগস্ট 1941 সালে 22শে শ্রাবণ 1348 বঙ্গাব্দ তিনি কলকাতাতেই মৃত্যুবরণ করেছিলেন। 1913 সালে গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য তিনি নোবেল পুরস্কারে ভূষিত হয়েছিলেন। তাহলে কোন সালে এবং কি কারণে তিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন? 1913 সালে গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার পেয়েছিলেন এবং 1915 সালে ব্রিটিশ কর্তৃক নাইট উপাধিতে তিনি ভূষিত হয়েছিলেন। কিন্তু 1919 সালে জালিয়ানওয়ালাবাগের এই হত্যাকাণ্ড, এটা কোথায় হয়েছিল? পাঞ্জাবের অমৃতসরে। খুব মর্মান্তিক একটি ঘটনা। এই ঘটনার জন্য রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু তার প্রতিবাদে ইংরেজদের দেওয়া যে নাইট উপাধি কিন্তু তিনি ত্যাগ করেছিলেন। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। যেমন রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম খুব ইম্পর্টেন্ট, ঠিক তেমনি তিনি কত সালে কি কারণে নোবেল পুরস্কার পেয়েছিলেন, এবং শুধু সেটাই নয়, তিনি নাইট উপাধি কিসের কারণে পেয়েছিলেন, কত সালে পেয়েছিলেন, এবং কোন মর্মান্তিক দুর্ঘটনার জন্য তিনি তার নাইট উপাধি ত্যাগ করেছিলেন। সবকটি কোশ্চেন কিন্তু খুব ইম্পর্টেন্ট। তাহলে চলো আর পরের স্লাইডে আমরা যাই। পরের স্লাইডটিও কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। দেখো কি বলা আছে, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ছদ্মনাম কি? মানে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় নিজের পরিচয়ের বদলে অন্য কি ছদ্মনাম ব্যবহার করতেন? দেখো, চারটে অপশন রয়েছে। একটা রয়েছে অনিলা দেবী, 2 নম্বর হয়েছে ভানু সিংহ ঠাকুর, 3 নম্বরে বলেছে কমলাকান্ত, এবং 4 নম্বরে কি রয়েছে? 4 নম্বরে রয়েছে বীরবল। সঠিক উত্তর কোনটা হবে? সঠিক উত্তর হবে হচ্ছে অনিলা দেবী। মানে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় তার যে ছদ্মনাম ছিল সেটা ছিল হলো অনিলা দেবী। আচ্ছা, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় নিম্নবিত্ত এবং খুবই অবহেলিত মানুষের প্রতি সহানুভূতিশীল ছিলেন। তার লেখায় সামাজিক কুসংস্কার, নারী স্বাধীনতা এবং মানবিক মূল্যবোধের প্রতি মনোযোগ দেওয়া হয়েছে। তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে 1923 খ্রিস্টাব্দে জগত্তারিণী স্বর্ণপদক এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে 1936 খ্রিস্টাব্দে ডিলিট উপাধি লাভ করেন। তাহলে কবে তিনি ডিলিট উপাধি পান এবং কবে তিনি জগত্তারিণী স্বর্ণপদক পান এবং কত সালে এবং কোন বিশ্ববিদ্যালয় থেকে? এই দুটো কোশ্চেন কিন্তু খুবই ইম্পর্টেন্ট শরৎচন্দ্র চট্টোপাধ্যায় থেকে। দেখো, তার অনেক উপন্যাস রয়েছে যেটার কে কেন্দ্র করে সিনেমা করা হয়েছে। আমরা সবাই জানি দেবদাস থেকে শুরু করে পরিণীতা সবই কিন্তু শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা উপন্যাস, এবং তাকে কেন্দ্র করে যে সিনেমাগুলো হয়েছিল সেই সিনেমাগুলোও কিন্তু খুবই বিখ্যাত হয়েছিল। ঠিক আছে, তার মধ্যে দেবদাস কিন্তু অনেকগুলো ভাষায় নির্মাণ করা হয়েছিল। ঠিক আছে, তাহলে দেখি পরের কোশ্চেন কি আছে। দেখো, পরের কোশ্চেনে লেখা আছে কাজী নজরুল ইসলামের ছদ্মনাম কি? ইনি তার পরিচয়ের বদলে কোন ছদ্মনাম ব্যবহার করতেন? চারটে অপশন রয়েছে। কি কি সেগুলো? ধূমকেতু, 2 নম্বর রয়েছে ভানু সিংহ ঠাকুর, 3 নম্বর রয়েছে কমলাকান্ত এবং 4 নম্বরে রয়েছে বীরবল। সঠিক উত্তর হবে হচ্ছে কাজী নজরুল ইসলামের ছদ্মনাম হবে হচ্ছে ধূমকেতু।
কাজী নজরুল ইসলাম ছিলেন বিংশ শতাব্দীর বাংলা সাহিত্যের একজন গুরুত্বপূর্ণ কবি, লেখক এবং তিনি কিন্তু খুব ভালো সঙ্গীতজ্ঞ ছিলেন। তাকে বিদ্রোহী কবি হিসাবে তার পরিচয়, কিন্তু তিনি বিদ্রোহী কবি হিসাবে খুব ফেমাস ছিলেন এবং বাংলা সাহিত্যে তার অবদান কিন্তু অনস্বীকার্য। কাজী নজরুল ইসলাম অনেক পুরস্কার লাভ করেছেন, এর মধ্যে উল্লেখযোগ্য হলো ভারত সরকার কর্তৃক পদ্মভূষণ পেয়েছিলেন। তিনি কত সালে ভারত সরকার কর্তৃক পদ্মভূষণ পেয়েছিলেন? 1960 সালে ভারত সরকার কর্তৃক তিনি পদ্মভূষণ লাভ করেন। কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃক জগত্তারিণী স্বর্ণপদক তিনি লাভ করেন 1945 সালে এবং বাংলাদেশ সরকার কর্তৃক 21 পদক তিনি লাভ করেন 1976 সালে এবং স্বাধীনতা পুরস্কার তিনি লাভ করেন 1977 সালে। তাহলে তিনি কি কি পুরস্কারে ভূষিত হয়েছিলেন তার সারা জীবনে, সেই কটি পুরস্কার কিন্তু খুবই ভালো করে তোমাদের মনে রাখতে হবে এবং তার সাথে মনে রাখতে হবে কাজী নজরুল ইসলামের ছদ্মনাম কি ছিল। ঠিক আছে, তাহলে চলো নেক্সট স্লাইডে দেখি কি আছে। স্কুল সার্ভিসের গ্রুপ সি এবং গ্রুপ ডির পরীক্ষা কিন্তু সামনে এবং তার জন্য প্রতিষ্ঠা এডুকেশন নিয়ে এসেছে প্রত্যেকটা টপিকের ওপর আলাদা আলাদা করে স্টাডি ম্যাটেরিয়াল। কি কি থাকছে সেখানে? জেনারেল নলেজ, কারেন্ট অ্যাফেয়ার্স, অ্যারিথমেটিক এবং ইংলিশ, এবং রয়েছে প্রত্যেকটা টপিকের ওপর আলাদা করে মক টেস্ট দেওয়ার সুযোগ। আর এই সমস্ত কিছু তোমরা পেয়ে যাচ্ছ শুধুমাত্র 299 টাকায়। এবং এই ব্যাপারে আরো বিশদে জানতে নিচে দেওয়া নাম্বারে কিন্তু তোমাদের অবশ্যই ফোন করতে হবে। তাহলে চলো পরের কোশ্চেনে কি লেখা আছে দেখি পরের কোশ্চেনে বলা আছে, দেখো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ছদ্মনাম কি ছিল? 4টে অপশন রয়েছে। কমলাকান্ত, 2 হয়েছে ভানু সিংহ ঠাকুর, 3 নম্বরে রয়েছে অনিলা দেবী এবং 4 নম্বরে রয়েছে হচ্ছে বীরবল। সঠিক উত্তর কোনটা হবে? সঠিক উত্তর হবে হচ্ছে কমলাকান্ত। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ছদ্মনাম কি ছিল? ছদ্মনাম ছিল হচ্ছে কমলাকান্ত। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের সাহিত্য চর্চা শুরু হয় 1852 খ্রিস্টাব্দে। সংবাদ প্রভাকর এই পত্রিকায় তিনি কবিতা প্রকাশের মাধ্যমেই তার কিন্তু সাহিত্য চর্চা শুরু হয় এবং এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। কত সালে কোন পত্রিকার মাধ্যমে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সাহিত্য চর্চা শুরু হয়? হবে হচ্ছে 1852 সালে সংবাদ প্রভাকর এই পত্রিকা। বাংলা ভাষায় তার লেখা প্রথম সার্থক উপন্যাস ছিল দুর্গেশ নন্দিনী, যেটা তিনি লিখেছিলেন 1865 খ্রিস্টাব্দে। এবং বঙ্গদর্শন পত্রিকাটি বাংলা সাহিত্যের একটা গুরুত্বপূর্ণ পত্রিকা ছিল, যেটা সম্পাদনা কে করেছিলেন? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। তাহলে আসতেই পারে যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সংবাদিত পত্রিকাটির নাম কি? উত্তর কি হবে? বঙ্গদর্শন। তার সম্পাদনা তিনি করেছিলেন। এই বঙ্গদর্শন পত্রিকার সম্পাদনা কে করেছিলেন? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। দেখি পরের কোশ্চেন কি বলা আছে। দেখো পরের কোশ্চেনে বলা আছে, দেখো কি বলছে, অন্নদাশঙ্কর রায়ের ছদ্মনাম কি? 4টে অপশন রয়েছে। একটা হচ্ছে লীলাময় রায়, 2 নম্বর হচ্ছে ভানু সিংহ ঠাকুর, 3 নম্বর রয়েছে কমলাকান্ত এবং 4 নম্বরে রয়েছে বীরবল। সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে হচ্ছে লীলাময় রায়। অন্নদাশঙ্করের ছদ্মনাম ছিল হলো লীলাময় রায়। অন্নদাশঙ্কর রায় বাংলা সাহিত্য এবং সংস্কৃতির ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য অনেক পুরস্কারে তিনি কি হয়েছিলেন? সম্মানিত হয়েছিলেন। তার ভ্রমণ কাহিনী জাপানের জন্য 1963 সালে তিনি সাহিত্য একাডেমি পুরস্কার পান। এছাড়াও তিনি 2বার আনন্দ পুরস্কার পান, 1983 সালে অসমাপিকা উপন্যাসের জন্য এবং 1994 সালে প্রবন্ধ সমগ্রের জন্য তিনি কি হয়েছিলেন? 2বার আনন্দ পুরস্কার পান। একবার তিনি পান অসমাপিকা উপন্যাসের জন্য এবং আরেকবার তিনি পান প্রবন্ধ সমগ্রের জন্য। এই 2বার কিন্তু তিনি আনন্দ পুরস্কার পেয়েছিলেন। কোন কোন উপন্যাসের জন্য সেগুলো কিন্তু মনে রাখতে হবে এবং তার সঙ্গে মনে রাখতে হবে অন্নদাশঙ্কর রায়ের ছদ্মনাম কি? অন্নদাশঙ্কর রায়ের ছদ্মনাম হলো লীলাময় রায়। দেখো পরের কোশ্চেনে কি বলা আছে। পরের কোশ্চেনে আছে, প্রমোদ চৌধুরীর ছদ্মনাম কি? প্রমোদ চৌধুরী তার নিজের পরিচয় গোপন রাখতে
কোন নাম ইউজ করতেন? ঠিক আছে, তো দেখো চারটে অপশন রয়েছে। এক রয়েছে বীরবল, দুই রয়েছে ভানু সিংহ ঠাকুর, তিন রয়েছে অনিলা দেবী এবং চার রয়েছে হচ্ছে কমলাকান্ত। সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে হচ্ছে বীরবল। তিনি প্রমোদ চৌধুরী সবুজ পত্র পত্রিকার সম্পাদক হিসাবেও কিন্তু পরিচিত ছিলেন। মানে প্রমোদ চৌধুরীর সম্পাদনা পত্রিকাটির নাম কি? প্রমোদ চৌধুরীর সম্পাদনার প্রথম মানে ওনার সম্পাদনার পত্রিকাটির নাম কি? হবে হচ্ছে সবুজ পত্র। 1941 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে তিনি জগত্তারিণী পদক লাভ করেছিলেন। তিনি জগত্তারিণী পদক কোন সালে লাভ করেছিলেন? হবে হচ্ছে 1941 সালে। তাহলে এই দুটো কোশ্চেনও খুব ইম্পর্টেন্ট এবং তার সঙ্গে প্রমোদ চৌধুরীর ছদ্মনাম কি? প্রমোদ চৌধুরীর ছদ্মনাম হলো বীরবল। এটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। দেখি আমাদের নেক্সট কোশ্চেনে কি বলা আছে। দেখো, টেকচাঁদ ঠাকুরের প্রকৃত নাম কি? এটা কিন্তু প্রকৃত নাম, আমরা কিন্তু এতক্ষণ ছদ্মনাম পড়ছিলাম, এবার কিন্তু আছে দেখো প্রকৃত নাম, মানে আসল নাম কি, তার অরিজিনাল নেম কি। দেখো চারটে অপশন রয়েছে। প্যারীচাঁদ মিত্র, রবীন্দ্রনাথ ঠাকুর, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এবং শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। সঠিক উত্তর কি হবে? টেকচাঁদ ঠাকুরের প্রকৃত নাম হবে প্যারীচাঁদ মিত্র। তিনি আলালের ঘরের দুলাল 1858 সালে এই উপন্যাসের রচয়িতা হিসাবে তিনি ফেমাস হয়েছিলেন এবং বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস হিসাবে ধরা হয়। এই যে তার আলালের ঘরের দুলাল, এই উপন্যাসটিকে প্রথম উপন্যাস হিসাবে ধরা হয় বাংলা সাহিত্যে। এবং কত সালে তিনি এটা রচনা করেছিলেন? 1858 সালে। তাহলে 1858 সালে প্যারীচাঁদ মিত্র ওরফে টেকচাঁদ ঠাকুর আলালের ঘরে দুলাল এই উপন্যাসটি রচনা করেছিলেন, যা বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস হিসাবে ধরা হয়। ঠিক আছে, আচ্ছা দেখো পরের কোশ্চেনটা কি বলেছে। পরের কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট। দেখো কি বলেছে। বলেছে বেদুইন, এই বেদুইন কার ছদ্মনাম? দেখো চারটে অপশন দেওয়া আছে। দেবেশ চন্দ্র রায়, দীপক চৌধুরী, অকিচন দাস এবং কৃষ্ণ উপাধ্যায়। সঠিক উত্তর কি হবে? বেদুইন কার ছদ্মনাম? বেদুইন হচ্ছে দেবেশ চন্দ্র রায়, এনার ছদ্মনাম। দেখো দেবেশ চন্দ্র রায় তিস্তাপাড়ের বৃত্তান্ত এই উপন্যাসের জন্য 1990 সালে সাহিত্য একাডেমি পুরস্কার পান। এছাড়াও 1989 সালে ভারতীয় ভাষা পরিষদ কর্তৃক ভুয়ালকা পুরস্কারেও তিনি সম্মানিত হন। তাহলে 1989 সালে তিনি কি পুরস্কারে সম্মানিত হন এবং তিস্তাপাড়ের বৃত্তান্ত এই উপন্যাসটির জন্য তিনি কি মানে কি সম্মানে তিনি ভূষিত হয়েছিলেন? এই দুটো যেমন ইম্পর্টেন্ট তেমনি ইম্পর্টেন্ট কিন্তু বেদুইন কার ছদ্মনাম ছিলেন। তাহলে এখান থেকে আমরা পেয়ে গেলাম তিনটে কোশ্চেন, আর তিনটে কোশ্চেনই কিন্তু তোমাদের এক্সামের জন্য খুবই ইম্পর্টেন্ট। তাহলে চলো পরের কোশ্চেনে কি আছে দেখে নি। দেখো পরের কোশ্চেনে বলা আছে অকিঞ্চন দাস এটা কার ছদ্মনাম? অকিঞ্চন দাস কার ছদ্মনাম? চারটে অপশন দেওয়া আছে। খগেন্দ্রনাথ মিত্র, দেবেশ চন্দ্র রায়, দীপক চৌধুরী এবং কৃষ্ণ উপাধ্যায়। চারটে অপশন দেওয়া আছে। এই চারটে অপশনের মধ্যে সঠিক উত্তর হবে হচ্ছে খগেন্দ্রনাথ মিত্র। সাহিত্য কীর্তির জন্য কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ভুবনেশ্বরী পদক এবং মৌচাক সাহিত্যে পুরস্কার পেয়েছিলেন কে? খগেন্দ্রনাথ মিত্র ওরফে অকিঞ্চন দাস। তিনি 1975 সালে জাতীয় পুরস্কারে সম্মানিত হন, কিন্তু শিশু সাহিত্যের জন্য 5,000 থেকে কমিয়ে পুরস্কার মূল্য 1,000 টাকা বরাদ্দ করা হয়। তিনি এই অবমাননার জন্য প্রতিবাদ স্বরূপ কিন্তু তা প্রত্যাখ্যান করেছিলেন। তার এই অপমান, সেই অপমানটা কি ছিল? তার যে পুরস্কার মূল্য ছিল সেটা 5,000 টাকা ছিল এবং সেখান থেকে কমিয়ে 1,000 টাকা করার জন্য তিনি কিন্তু তার সম্মানকে পদত্যাগ করেছিলেন, মানে তার যে পুরস্কার তিনি প্রত্যাখ্যান করেছিলেন। ঠিক আছে, আচ্ছা দেখো পরের কোশ্চেন কি বলছে। পরের কোশ্চেনে বলছে হুতুম প্যাঁচা কার ছদ্মনাম? হুতুম প্যাঁচা দেখো চারটে অপশন দেওয়া আছে। কৃষ্ণেন্দু বন্দ্যোপাধ্যায়,
কালী প্রসন্ন সিংহ, দীপক চৌধুরী এবং 4 নম্বরে দেওয়া আছে অকিঞ্চন দাস। এই হুতুম প্যাঁচা কার ছদ্মনাম? হুতুম প্যাঁচা ছদ্মনাম কিন্তু কালী প্রসন্ন সিংহ। মাত্র 13 বছর বয়সে তিনি বিদ্যুৎ সাহিনী সভা প্রতিষ্ঠা করেন, মাত্র 13 বছর বয়সে, যেখানে সাহিত্য সংস্কৃতি নিয়ে আলোচনা করা হতো। আচ্ছা, কালীপ্রসন্ন সিংহের শ্রেষ্ঠ কীর্তি হলো মহাভারতের বাংলা গদ্যে তিনি অনুবাদ করেছিলেন। মহাভারতকে কে বাংলা গদ্যে অনুবাদ করেছিলেন? কালীপ্রসন্ন সিংহ ওরফে হুতুম প্যাঁচা। ঠিক আছে? আচ্ছা, পরের কোশ্চেন দেখো, পরের কোশ্চেনে কি বলা আছে ভালো করে দেখো। দেখো বলা আছে পরশুরাম কার ছদ্মনাম? 4টে অপশন দেওয়া আছে। রাজশেখর বসু, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, নীরেন্দ্রনাথ চক্রবর্তী এবং নারায়ণ গাঙ্গুলি। এই 4টি অপশনের মধ্যে সঠিক উত্তর কোনটা হবে? সঠিক উত্তর হবে হচ্ছে রাজশেখর বসু। 1955 সালে হনুমানের স্বপ্ন এবং অন্যান্য গল্পের জন্য তিনি রবীন্দ্র পুরস্কারে সম্মানিত হন এবং 1958 সালে আনন্দীবাই ইত্যাদি গল্পের জন্য তিনি সাহিত্য একাডেমি পুরস্কার কিন্তু পেয়েছিলেন। ভারত সরকার 1956 সালে তাকে পদ্মভূষণ উপাধিতে ভূষিত করেন এবং এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন তোমাদের গভর্নমেন্ট এক্সামের জন্য। পরশুরাম ওরফে রাজশেখর বসুকে ভারত সরকার কবে বা কত সালে পদ্মভূষণ উপাধিতে ভূষিত করেছিলেন বা সম্মানিত করেছিলেন? কত সালে? 1956 সালে পরশুরাম ওরফে রাজশেখর বসুকে। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, তোমরা কিন্তু এই কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট এবং বারবার কিন্তু পরীক্ষায় এই কোশ্চেনটা আসে। দেখো পরের কোশ্চেনটা কি বলেছে। পরের কোশ্চেনটাতে বলেছে শ্রীপান্থ কার ছদ্মনাম? শ্রীপান্থ কার ছদ্মনাম? 4টে অপশন রয়েছে। বিনয় ঘোষ, দীপক চৌধুরী, নিখিল সরকার এবং 4 নম্বরে কে আছে? জ্যোতির্ময় ঘোষ। তাহলে সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে হচ্ছে নিখিল সরকার। নিখিল সরকার কলকাতায় সাব ইস্টার্ন ইতিহাসের পাশাপাশি বাংলা সংস্কৃত নিয়েও কিন্তু কাজ করেছে এবং নিখিল সরকারকে ওরফে শ্রীপান্তকে 1978 সালে আনন্দ পুরস্কারে ভূষিত করা হয়েছিল। কাকে? শ্রীপান্ত ওরফে নিখিল সরকারকে। ভীষণ ইম্পর্টেন্ট এই কোশ্চেন। কবে ভারত সরকার তাকে আনন্দ পুরস্কারে ভূষিত করেন? এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। তাহলে তোমাদের এই রকম আরো ভিডিও পেতে হলে তোমাদের কিন্তু অবশ্যই ফলো এবং লাইক করতে হবে।